নমস্কার, আমি সুপ্রিয়। আমরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিকৃতকামী। বিকৃতকামী কারা বা জ্যোতিষের সঙ্গে তার সম্পর্ক কি? একজন জ্যোতিষ হিসেবে হঠাৎ করে আমি বিকৃতকামী নিয়ে কেন ভিডিও বানাচ্ছি? আসলে চারপাশে এত মানুষ দেখি না, আর তাদের যে মুখোশগুলো যখন সরে যায়, আসল রূপটা যখন বের হয়, তখন বুঝতে পারি বিকৃতকামী কারা। জ্যোতিষের সঙ্গে সম্পর্ক কোথায়? জন্ম ছকে পরিষ্কার বোঝা যায় কে কেমন, কার কামনা বাসনা কেমন, চাহিদা কেমন, যৌন চাহিদা কেমন। মানুষের জন্মছক থেকে তার কামনা বাসনা বলা যায়। আমি এখানে দেখুন, আমিও অ্যাস্ট্রোলজি যবে থেকে পড়ছি, সম্পূর্ণ যে বিশ্বাস করি তাকে অ্যাপিল করি, তারপর বিশ্বাস করি, চোখ বন্ধ করে বিশ্বাস করি না। রামায়ণ, মহাভারত, পুরাণেতে এরকম ঘটনা পাবেনি। আমি বাস্তবের কথায় আসছি। আরজি করে যে হত্যাকাণ্ড, সেটা বিকৃতকামের উদাহরণ। এছাড়া কিছুদিন আগে দক্ষিণ কলকাতার ল কলেজে যেটা ঘটল, বিকৃতকামের উদাহরণ। এবার আসি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, এক বিকৃতকামী মানুষের কথায়। আমরা অ্যাস্ট্রোলজি জানি, সংখ্যাতত্ত্ব জানি, তা সত্ত্বেও অনেক সময় প্রয়োগ করি না বা বিশ্বাস করতে চাই না আমি নিজেও। কিরকম ঘটনাটা হলো বছর দুয়েক আগেকার কথা। আমি করোনার পরে যে সময়টা, সেই সময়টা একটা জায়গায় ভাড়া থাকতাম, যেখানে যার বাড়ির নাম্বার 7 নম্বর সুভাষ সরণে। 7 নম্বরটা কিন্তু আমার ক্ষেত্রে খুব অশুভ, ম্যালিগন্যান্ট নাম্বার। আমি জানতাম, জানার পরেও বিশ্বাস করতে না, জেনে শুনেও আমরা অনেক সময় জ্ঞানপাপী হই না, সেরকম আর কি। জানার পরেও সেখানে থেকেছিলাম। যাই হোক, সেখানে থাকার পর তো অনেক কিছু হয়েছিল, বাড়িওয়ালার সঙ্গে অনেক ঝামেলা হয়েছিল। তো সেগুলো দুটো ভিডিও আছে, কাকিমার কেলেঙ্কারি এবং পাতাল লোক, তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। এর আগেও দেখেছেন, যারা নতুন করে দেখতে চাইছেন তাদের জন্য লিঙ্ক নিচে দিয়ে দেবো। তা সেই বাড়িতে যখন থাকতাম, ঠিক তার পাশের বাড়িতে একটা লোক থাকতো। দেখতে কি বলবো, যেমন হয় আর কি, হাতি গন্ডারের মাঝামাঝি, সবসময় সানগ্লাস পরে থাকতো। আর রাস্তা দিয়ে আসলে যেতে আসতে সময় কি হতো, এমন দেখতো দেখাতেই খেয়ে ফেলবে এরকম। মাথায় একটা ঝুঁটি বাঁধা থাকতো। তা তখন আমি কি করছিলাম, অনলাইনে একটা সার্ভে করছিলাম, বিভিন্ন ডেটিং অ্যাপ নিয়ে সার্ভে। তা এই লোকটার সঙ্গে আমার অনলাইনে আলাপ হয়। লোকটা কিছু প্রস্তাব দেয়, আমি না করি। এই যে বিকৃতকামী মানুষগুলো হয় না, তাদের না করা বিশাল ব্যাপার। না শুনতে তারা অভ্যস্ত নয়। আমায় না করলো, আমায় না করবার সাহস কি করে হলো? যাই হোক, ওরা তো ওখানকার বাসিন্দা, আর এরা কখনো একা থাকে না, 4-5 জন মিলে থাকে, এদের গ্রুপে থাকে। এরা নিজেরা খুব ভীতু হয়। আর ওখানে যে ক্লাব ছিল সেটাও ওদের সমর্থনে। সব মিলে পরবর্তীকালে আমায় কিন্তু হ্যারাস করেছিল এই বিকৃতকামীকে না করার ফলে। নিজে বিবাহিত লোকটা, তারপর সে কোনো ছেলের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চাইছে, তারপর সে যেগুলো করতে চাইছে সেগুলো কোনো সভ্য জগতে সম্ভব নয়। তার কামনার যে স্তর, সেটা বিকৃত, পুরোপুরি বিকৃত। এই মানুষগুলোকে কোনো কোথায় আটকে রাখবে? এগুলোকে অ্যাভয়েড করা ছাড়া কোনো রাস্তা নেই। জিনিস আমি বলবো, বিয়ের ক্ষেত্রে কিন্তু দিন বিচার, স্থান, কাল, পাত্র বিচার করা খুবই দরকার। জন্ম নক্ষত্রে বিয়ে হয় না আমরা জানি। আমাদের কিছু অশুভ নক্ষত্র থাকে, সেই নক্ষত্রে বিয়ে হলে অশুভ হয়। আমরা এমনও দেখেছি যে প্রধানমন্ত্রী শপথ গ্রহণের জন্য 2 দিন পিছিয়ে দিলেন, কারণ কি? সঠিক সময়ের জন্য। বিয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের স্থান, কাল, পাত্র সেটা দেখতেই হবে। বর কনে দুজনেরই
জন্ম নক্ষত্র বা অন্য কোনো খারাপ নক্ষত্র বিয়ের দিন পড়ছে কিনা সেটা দেখতে হবে। মানে ম্যাচ করা ছাড়াও বিয়ের দিনটা ঠিক করা এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যে কোনো একটা দিন ঠিক করে সেই দিনে বিয়ে করতে পারি না। আমাদের কি করতে হবে? আমাদের এটাই করতে হবে যে আমরা পার্টনার, জীবনসাথী নির্বাচনের আগে তার জন্মছকটা দেখব। তাহলে আমরা বুঝতে পারবো সে কিরকম হবে। যদি এগুলোকে চরিত্র ধরা হয় তাহলে তার চরিত্র কিরকম হবে, টোটাল মানুষটা সে কিরকম হবে। দেখুন, বর্তমানে ছেলে মেয়ে বা মানুষে মানুষে মেলামেশা, দুটো প্রাপ্তবয়স্ক মানুষ তারা নিজেদের মধ্যে কি করবে তাদের সম্মতিতে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন না একজনের তরফ থেকে না আসছে তখন তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা, এটা ক্রিমিনাল মাইন্ড। জন্মছকে বেশ কিছু নক্ষত্র রয়েছে, যে নক্ষত্রগুলোর পজিশন এগুলো বলতে পারে কার মাইন্ড ক্রিমিনাল হবে, কার যৌন জীবন এরকম অত্যাচারী বা রুক্ষ বা পীড়াদায়ক হবে, কে যৌন পীড়া দেবে, এগুলো কিন্তু বলা যায়। তাই জন্য পার্টনার নির্বাচনের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য যে ছক মেলানো। এমন হতে পারে না জন্মছকে সবকিছু মিলছে গুণ, বাকি সবকিছু শিক্ষা, অবস্থান, সবকিছু যেগুলো দেখার দরকার সবকিছু থেকে মিলিয়ে দেওয়া হলো, তারপর সে বিয়ে টিকলো না। এমন হতে পারে না যদি সম্পূর্ণভাবে মিলিয়ে দেখা হয়। অনেক আগেকার দিনে অনেক বিয়ে অনেক বছর টিকেছে, ডিভোর্স ছিলই না। আমি সবাইকে এটাই বলবো যে বিয়ের আগে রীতিমতন ছক মিলিয়ে দেখা দরকার। পার্টনার খোঁজার আগে যদি লিভ ইন করেন লিভ ইন, যদি গে বা লেসবিয়ান হন তারা পার্টনার খোঁজার আগে ছক মিলিয়ে দেখা দরকার, তারপর এগোনো দরকার। জীবন ছক মানে জন্ম ছকটা এমন একটা ছক যেখানে কিন্তু মানুষের প্রত্যেকটা জীবনের পাতা পাওয়া যায়। এটা একটা ব্যাপার, শুধু দেখতে জানা চাই, দেখার সময়টা চাই। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আশেপাশের মানুষকে ভালো রাখবেন। নমস্কার।